সামরিক শাসনের আগে কিন্তু এরকম ইউনিভার্সিটি গুলো অস্থির হয়। হ্যাঁ, চিটাগং ইউনিভার্সিটি এরকম অস্থির হচ্ছে, ঢাকা ইউনিভার্সিটি অস্থির হচ্ছে, সেই ফাঁকে কিন্তু ওরা আসছে। এটা একটা লক্ষ্য। আপনি ওই আলোচনার ফাঁকে বলছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের কথা, কৃষি বিশ্ববিদ্যালয়ের কথা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তো আসলে ভয়াবহ অবস্থা। বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এখানে আমরা আগেও অনুষ্ঠান করেছি, যে অনুষ্ঠান, দুটো অনুষ্ঠানই দেখলাম যে পরিমাণ কমেন্ট, যে ভাই গরু ছাগল সব দইরে নিয়ে খেয়ে ফেলতেছে এই শিবিরের পোলাপাইন এভাবেই। যদিও আমি এখানে লিখছি, আমি জানি না কতটা সত্য মিথ্যা, কিন্তু জুবরা গ্রামের শিবির যে একটা আধিপত্য বিস্তার করতে চাইছে, আগে ছিল তাদের আধিপত্য, সেই আধিপত্য হয়তো খর্ব হয়ে গেছে গত 15-16 বছরে। সেটাকে আবার তারা রিকভারি করার জন্য নানা কায়দায় গত 2-3 মাস ধরে চেষ্টা করতেছে। তারই একটা পার্ট অনেকেই বলছেন যে এই ঘটনাটা তুচ্ছ ঘটনা, দারোয়ানের সঙ্গে ছাত্রীর একটা কি হয়েছে তার সূত্র ধইরা এই হামলা। এবং আপনার দেখেন এই গ্রামের লোকজনের ব্যবসা বাণিজ্য, দোকানপাট, ফিলিং স্টেশন সব ধ্বংস করে দেওয়া হয়েছে। এইগুলো নিয়ে গণমাধ্যমে কোনো খবরও নাই, কিন্তু একতরফা ভাবে গণমাধ্যমে রিপোর্ট বিশ্ববিদ্যালয় ছাত্র মার খেয়েছে, গ্রামবাসী মারছে। আমি এই 3টা ঘটনা বা আরো বেশ কয়েক জায়গায় ঘটনা আছে, সেই 3-4টা ঘটনার মধ্যে, এবং আপনি যদি একজন বিখ্যাত নারী নেত্রীর বক্তব্যের সাথে যদি মিলান, তাহলে কিন্তু আপনি একটা উত্তর আমার ধারণা পেয়ে যাবেন। আমি উত্তর পাবো। প্রথমত হইল যে সামরিক শাসনের আগে কিন্তু এরকম ইউনিভার্সিটি গুলো অস্থির হয়। হ্যাঁ, চিটাগং ইউনিভার্সিটি এরকম অস্থির হচ্ছে, ঢাকা ইউনিভার্সিটি অস্থির হচ্ছে, সেই ফাঁকে কিন্তু ওরা আসছে। এটা একটা লক্ষ্য। আরেকটা হলো এখানে শিবির, এটার বলতে আমি যেটা বলতে চাই যে শিবির সবসময় চিটাগং ইউনিভার্সিটি দখল করছে, অর্থ সংস্কৃতি দিয়ে দখল করার চেষ্টা করছে তারা বিভিন্ন সময়। হ্যাঁ, তারা জোবরাগাম কিন্তু একসময় তারাই থাকতো, তারা বিয়ে করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যেমন ঘটনা আপনি জানেন না, জাহাঙ্গীরনগর আশেপাশে যত গ্রাম আছে সব জায়গায় কিন্তু তারা থাকে, জায়গির থেকে ওখানে বিয়ে করে ওখানে স্থায়ী হয়। এইভাবে তারা জাহাঙ্গীরনগরে একটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল। এই জোবরা গ্রামও কিন্তু শিবির এরকম বিয়ে শাদী করে টোরে এখানে একটা আগে চিটাগং ইউনিভার্সিটি দখল করছিল, যতটুকু আমার মনে পড়ে, আমি তখন খুব বেশি মন নাই আমার। তারপর আমার শিবির এইভাবেই দখল করে। এখন শিবির দেখছি যে এই জোবরা গ্রামই তাদের জন্য এখন সমস্যা, তাহলে এই জোবরা গ্রামটা তারা দখল করতাম, তাদের এইটা আওয়ামী লীগের 17 বছরের এই গ্রাম তাদের হাত থেকে চলে গেছে, এখন এটা দখল করতে হবে। এই দখলের থেকে এটা ঘটনা ঘটছে। আবার এটা অন্যভাবে যদি দেখেন যে সামরিক শাসন আসার আগে কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটতে থাকে, অথবা কোনো সরকার পরিবর্তনের জন্য কিন্তু এই ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে থাকে। কোনটা যে এখানে কাজ করতেছে আই ডোন্ট নো, বাট হোয়াট আই আন্ডারস্ট্যান্ড, আপনার সাথে যেটা আলাপ করলাম, যে আর্মি খুব অসন্তুষ্ট। এখন আর্মির ভূমিকাটা কি এখানে, এইসব আইন শৃঙ্খলা পরিস্থিতি আর্মি কোন ভূমিকায় যাবে, এবং সেনা শাসন আসার আগে কিন্তু এরকম পরিস্থিতিগুলো তৈরি কিভাবে তৈরি হয় সেটা আমি বলতে পারবো। এখন কিন্তু সেই পরিস্থিতিগুলো সামনে আসছে। তো আর্মি শাসন না আর্মি কাউকে রিফাত-উদ্দিন আহমেদকে মাথায় রেখে, ভাই কেন প্রথমে এই উদাহরণটা দিলাম, কারণ রিফাত-উদ্দিন আহমেদ কিন্তু আর্মির মাথা হইতে পারে, যে তাকে মাথায় রেখে তাকে মানে। আরো একটা যদি ঘটনা বলি, শাহাবুদ্দিন চুপ্পু অনেক দিন পরে ঘুম ভাঙছে, খেয়াল করছেন আপনি এটা? বলেন, শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু ঘুম ভাঙছে তার, তিনি কিন্তু নূরকে সরাসরি ফোন দিয়েছেন। আচ্ছা, সরাসরি ফোন দিয়েছেন, নূরের স্বাস্থ্যের খবর নিয়েছেন, নূরের সাথে কথা বলেছেন, নূরের একজন সহযোগী সেখানে ছিল, সেই কিন্তু ইন্টারভিউ দিয়ে বলছে যে সে নিজে শুনছে যে নূরের সাথে রাষ্ট্রপতি কথা বলছে, এমন নূরকে তার স্বাস্থ্য উদ্ধারের জন্য বিদেশে পাঠানোর আশ্বাস থেকে শুরু করে উনি সবকিছু, এমন নূরের জন্য সুস্বাস্থ্য কামনা করেছেন, অনেক কিছু। খেয়াল করে দেখছেন এখানে কিন্তু শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু একটু হলো সরি আপনার দর্শকদের কথা বলতেছেন। হ্যাঁ, তবু আমি যেটা বলি যে এখানে কিন্তু লক্ষণগুলো আপনি খেয়াল করে দেখেন, রিফাত-উদ্দিন আহমেদের কাছে যদি কোনো ফর্মুলা গিয়ে থাকে যে উনি প্রধান উপদেষ্টা হবেন, নির্বাচনকালীন প্রধান উপদেষ্টা হবেন, কারণ উনি যদি রিটায়ারমেন্টে যান তাহলে উনি হবেন। আর এদিকে রাষ্ট্রপতি ঠিক আছেন, রাষ্ট্রপতি একটা আওয়াজ দিলেন, আওয়াজটা কিন্তু ছোটখাটো আওয়াজ মনে করেন, একদিন পর্যন্ত রাষ্ট্রপতি কোনো কথা বলুন না, কিছু বলুন না, হঠাৎ করে নূরকে কেন ফোন দিলেন? এই নিউজটা আপনারা দেখেন নাই?
আমার চোখে পড়লো না কেন? আমি তো ঘাটাঘাটি করতেছিলাম। বাংলাদেশে গণমাধ্যম কি এই নিউজগুলো তো ব্যাপক ঘাটাঘাটি করতেছিলাম, পত্রিকা সবগুলা, আমার যতটুকু আমি পারছি আর কি। এটা তো আমার চোখে পড়লো না, এটা আমার কোনোভাবেই চোখে পড়েনি, আমি তো আসলে চোখ ফাঁকিয়ে দিলাম। আচ্ছা, এখানে দেখেন আমাদের ঘুমন্ত রাষ্ট্রপতি কিন্তু ঘুম থেকে জেগেছেন বলে মনে হয়। এদিকে যদি প্রধান বিচারপতির সাথে সেনাবাহিনীর প্রধানের যদি কোনো বিষয় নিয়ে আলোচনা, ঘুম ছাড়া অন্য বিষয়গুলো, তাহলে দেখেন পরিস্থিতিগুলো মিলান, একটার সাথে একটা যদি আপনি মিলান, সূত্রগুলো মিলান, তাহলে দেখবেন যে একটা রাউন্ড হয়ে যায়, মিলে যায়, যে একটা পরিবর্তন আসছে, একটা পরিবর্তন আসতেছে। এটার একটা লক্ষণ দেখেন, এটাকে উদাহরণ দিই। এরা যখনই আপনি এইসব লোকজন যখনই উল্টাপাল্টা কথা বলা শুরু করবে, তখনই আপনি বিশ্বাস করবেন যে কিছু একটা প্রবলেম আছে। সেই অধ্যাপিকা, যে অধ্যাপিকার কি বলে কি যেন, ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের, হ্যাঁ, সামিনা, উনি কি বলছেন জানেন? এর চেয়ে জঘন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখি। আমি হাসছিলাম না, হাসিন না, এটার সাথে মিলানোর ব্যাপার, এটা হাস্যকর না। না না না, না মিলাইছি, কিন্তু আমি ওনার বক্তব্য শুনে আগে যখন আমি দেখছিলাম তখন আমি মজা পাচ্ছিলাম আর কি। না, মজা পায় না। আমি কেন বলতেছি যে এটার সাথে প্রত্যেকটা ঘটনার সাথে প্রত্যেকটা ঘটনা, এরা তখনই কথা বলে যখনই এরকম ঘটনাগুলি ঘটার সম্ভাবনা থাকে, একটা অস্বাভাবিক ঘটনা ঘটার সম্ভাবনা, তখন কিন্তু এরা মুখ ফুটে কথা বলে। এর আগে কিন্তু এরা কথা বলবে না। এখন পর্যন্ত গত এতদিন পর্যন্ত সে কিন্তু কথা বলে নাই। সে একদিন পর্যন্ত সে এই ইউনুসবাজি করে গেছে। আপনি যে দলবাজি বলেন, আমি তো বলবো সে ইউনুসবাজি করছে। সে তার কথা বলে কিছু রাজনৈতিক স্বার্থান্বেষী মহল বিশেষ স্বার্থসিদ্ধির জন্য নানাভাবে বাংলাদেশকে অস্থির করছে বলে মন্তব্য করেছে। এই অস্থিরতা নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। খেয়াল করে দেখেন, সরকার ব্যর্থ হয়েছে। এখন পর্যন্ত কেউ বলে না কিন্তু সরকার ব্যর্থ হয়েছে। কে বলছে? নান, বাংলাদেশে সরকার ব্যর্থ হয়েছে কোনো ব্যক্তি বলে না, কেউ বলে। এই জায়গাটাতে তারা যে ইউনুসের আন্ডারে অ্যাটলিস্ট নির্বাচনটা হয়ে গেলে তারা বেঁচে যায়। হ্যাঁ, এর চেয়ে আর কোন জঘন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা দেখি নাই। প্রতিদিন যান হাতে নিয়ে বের হতে হচ্ছে, ওনার যান হাতে নিয়ে বের হতে হচ্ছে। লক্ষণগুলি কিন্তু ভালো না, ঠিক আছে? বলছেন সারা দেশে অব্যাহতভাবে শিক্ষকদের উপর নিপীড়ন, হামলা, চাকরিচ্যুতি, মব ও গণহারে অযৌক্তিক মামলা, নাগরিকদের অধিকার আদায়ের নানা কর্মসূচিতে সংঘবদ্ধ হামলা, গণ অধিকার পরিষদ সভাপতি ও মুক্তমুক্তি করেছেন। উনি কিন্তু একই সঙ্গে আরেকটা যদি ঘটনা দেখেন, কালকেই যখন এত ঘটনাগুলি ঘটে, তখন কালকেই কিন্তু 31শে আগস্ট আপনাদের না, কালকে একটা এই যে এমএসএফ এরা কি জানে, এমএসএফ বলে যে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন। আচ্ছা, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের আপনি যদি বিবৃতিটা দেখেন, দেখলে কিন্তু সবকিছুর সাথে যোগ মিলাতে পারবেন। বলছে দেশের গণপিটুনিতে হত্যার সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। আগস্ট মাসে অন্তত 38টি গণপিটুনির ঘটনা ঘটেছে। জুলাই মাসে এই সংখ্যা ছিল 51টি। গণপিটুনির ঘটনা কিন্তু 51টা ছিল, আর আগস্ট মাসে মাত্র 38টি, মানে কমছে। কিন্তু তারপরে তথ্যটা শুনুন, কিন্তু গণপিটুনিতে আগস্টে 23 জন মারা গেছে, 43 জন গুরুতর আহত হয়েছে। জুলাই মাসে এমন ঘটনায় নিহত হয়েছিল 16 জন। কি বললো তাইলে? মানে জুলাই মাসে ঘটনা কম হইলো, মারা গেছে কিন্তু 16 জন না। কি 16 জন? আগস্ট মাসে ঘটনা কম হইলে মারা গেছে বেশি। আগস্ট মাসে 23 জন মারা গেছে। 23 জন ঘটনা 38টা, কিন্তু মারা গেছে 23 জন। জুলাই মাসে 51টা ঘটনা, মারা গেছে 16 জন। সেটা বলেন তো দেখি হঠাৎ করে কালকে এই বিবৃতিটা আসলো এতগুলি ঘটনার মধ্যে, খেয়াল করে দেখেন। সো আপনি কিন্তু সব মিলাই কিন্তু আপনি ভাবতে পারেন যে দেয়ার ইজ সামথিং কামিং। মানে আমরা যে একদিন পর্যন্ত বলছি কুকিং আপ, এখন কুকিং আপ না, কামিং আপ। এখন আপনার ওই যে সিনেমার জগতে বলে না কামিং আপ, ও কামিং আপ হচ্ছে, আসছে। যে আমাদের আগে সিনেমা হল না, সিনেমা আসছে তখন মাইকে করে এলাকা এলাকা বলতো। সবাই চিনে না, আমরাও চিনি না, আমরা চিনি কিন্তু সবাই তো আর চেনার কথা। কিন্তু মাইকে কিন্তু বলা হইতো এটা।
অমুক আসছে, অমুক বাণীতে আসছে, মানে সিনেমা হলে আসছে, অমুক অমুক আসছে। এই কুকিং শেষ, এখন রান্না পরিবেশনের অপেক্ষা, কি পরিবেশনা করার অপেক্ষা মনে হয়, মনে হয় পরিস্থিতি আর কি, যা মনে হচ্ছে আর কি, সিমটম সেগুলা দেখা যাচ্ছে আর কি। হ্যাঁ, ইন্টারেস্টিং ব্যাপার। তো সামিনা লুৎফা সহ অনেকে বক্তব্য রাখছেন সেই শিক্ষক নেটওয়ার্কের, ছোট কয়েকদিন দাঁড়াইছিলাম অপরাজয় বাংলায়, একটা পত্রিকা শুধু উনার বক্তব্যটাই ছাপছে, আর কারো বক্তব্য না, এ টু জেড উনার বক্তব্যটা ছাপছে, আপনি দেখলেই বুঝবেন, মানে এখানে আর কারো বক্তব্য ছিল না, অনেক লম্বা স্টোরি কিন্তু ওনার বক্তব্য ছাপছে, মানে আমার কাছে আমি মিলাইতেছি আর কি। বুঝলেন এরা কখন গলা উঁচু করে কথা বলে, এগুলো এজেন্ট। কার এজেন্ট? যখন একবার কারো এজেন্ট হয় তখন সবার এজেন্ট হইতে বাধ্য হয়, কারণ অতীতের কথা ফাঁস করে দিবে, একেবারে অতীতের কথা ফাঁস করে দিবে, যে অতীতের কথা ফাঁস করে দেওয়ার ভয়ে কিন্তু ওনারে দিয়ে কথা বলতেছে। তো সামথিং মানে হইতেছে আর কি, যেটা কুকিং আপ থেকে এখন কামিং আপ হচ্ছে। এটা তো গেল, তারপর আপনি ধরেন যারা এটা পুরো রিপোর্টটা 10 জন বক্তব্য রাখছে, একজনের বক্তব্য শুধু ছাপছে, তারাও নিশ্চয়ই এটাকে আমরা এখন তুলতে হবে, এটাই আমাদের দায়িত্ব এখন, মানে এখন আমরা এই জায়গা থেকে বের হতে চাই, এরকম আমার কাছে মনে হয়েছে।